রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের হালদার গোষ্ঠী। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। বনোয়ারি পাঠ্যপুস্তকে পড়িয়াছে সন্তোষ গুণটি মানুষের মহৎ গুণ, কিন্তু স্ত্রীর স্বভাবে এই মহৎ গুণটি তাহাকে পীড়া দেয়। তাহার স্ত্রী তো তাহাকে কেবলমাত্র সন্তুষ্ট করে নাই, অভিভূত করিয়াছে। সেও স্ত্রীকে অভিভূত করিতে চায়। তাহার স্ত্রীকে তো বিশেষ কোনো চেষ্টা করিতে হয় না। যৌবনের লাবণ্য আপনি উছলাইয়া পড়ে, সেবার বিশেষ কোনো চেষ্টা করিতে হয় না। কিন্তু পুরুষের তো এমন সহজ সুযোগ নয়। পুরুষের পরিচয় দিতে হইলে তাহাকে কিছু একটা করিয়া তুলিতে হয়। তাহার যে বিশেষ একটা শক্তি আছে, ইহা প্রমাণ করিতে না পারিলে পুরুষের ভালোবাসা ম্লান হইয়া থাকে। আর কিছু নাও যদি থাকে, ধন যে একটা শক্তির নিদর্শন। ময়ূরের পুচ্ছের মতো স্ত্রীর কাছে সেই ধনের সমস্ত বর্ণছটা বিস্তার করিতে পারিলে তাহাতে মন সান্ত্বনা পায়। নীলকণ্ঠ বনোয়ারির প্রেম নাট্যলীলার এই আয়োজনটাতে বারংবার ব্যাঘাত ঘটাইয়াছে। বনোয়ারি বাড়ির বড়বাবু, তবু কিছুতে তাহার কর্তৃত্ব নাই। কর্তার প্রশ্রয় পাইয়া ভৃত্য হইয়া নীলকণ্ঠ তাহার উপরে আধিপত্য করে। ইহাতে বনোয়ারির যে অসুবিধা ও অপমান, সেটা আর কিছুর জন্য তত নহে যতটা পঞ্চস্বরে তৃণে মনের মতো স্বর যুগাইবার অক্ষমতা বশত। একদিন এই ধন সম্পদে তাহারই অবাধ অধিকার তো জন্মিবে, কিন্তু যৌবন কি চিরদিন থাকিবে? বসন্তের রঙিন পেয়ালায় তখন এ সুধারস এমন করিয়া আপনা আপনি ভরিয়া উঠিবে না। টাকা তখন বিষয় টাকা হইয়া খুব শক্ত হইয়া জমিবে, গিরিশিকরে তুষার সংঘাতের মতো। তাহাতে কথায় কথায় অসাবধানের অপব্যয়ের ঢেউ খেলিতে থাকিবে না। টাকার দরকার তো এখনই, যখন আনন্দে তাহা নয়চয় করিবার শক্তি নষ্ট হয় নাই। বনোয়ারির প্রধান শখ তিনটি: কুস্তি, শিকার এবং সংস্কৃত চর্চা। তাহার খাতার মধ্যে সংস্কৃত উদ্ভট কবিতা একেবারে বোঝাই করা। বাতলার দিনে জ্যোৎস্না রাত্রি দক্ষিণা হাওয়ায় সেগুলি বড় কাজে লাগে। সুবিধা এই, নীলকণ্ঠ এই কবিতাগুলির অলঙ্কার বাহুল্যকে খর্ব করিতে পারে না। অতিশয়োক্তি যতই অতিশয় হোক, কোনো খাতাঞ্জি সেরেস্তায় তাহার জন্য জবাবদিহি নাই। কিরণের কানের সোনায় কাপন্য ঘটে, কিন্তু তাহার কানের কাছে যে মন্দাক্রান্তা গুঞ্জরিত হয়, তাহার ছন্দে একটি মাত্রাও কম পড়ে না, এবং তাহার ভাবে কোনো মাত্রা থাকে না বলিলেই হয়। লম্বা চওড়া পালোয়ানের চেহারা বনোয়ারি। যখন সে রাগ করে, তখন তাহার ভয় লোকে অস্থির, কিন্তু এই জোয়ান লোকটির মনের ভিতরটা ভারী কোমল। তাহার ছোট ভাই বংশীলাল যখন ছোট ছিল, তখন সে তাহাকে মাতৃস্নেহে পালন করিয়াছে। তাহার হৃদয়ে যেন একটি লালন করিবার ক্ষুধা আছে। তাহার স্ত্রীকে সে যে ভালোবাসে, তাহার সঙ্গে এই জিনিসটিও জড়িত, এই লালন করিবার ইচ্ছা। কিরণ লেখা তরুর ছায়ার মধ্যে পথহারা রশ্মিরেখাটুকুর মতোই ছোট। ছোট বলিয়ায় সে তাহার স্বামীর মনে ভারী একটা দরদ জাগাইয়া রাখিয়াছে। এই স্ত্রীকে বসনীভূষণে নানা রকম করিয়া সাজাইয়া দেখিতে তাহার বড় আগ্রহ। তাহা ভোগ করিবার আনন্দ নহে, তাহা রচনা করিবার আনন্দ, তাহা এককে বহু করিবার আনন্দ। কিরণ লেখাকে নানা বর্ণে, নানা আবরণে, নানা রকম করিয়া দেখিবার আনন্দ। কিন্তু কেবলমাত্র সংস্কৃত শ্লোক আবৃত্তি করিয়া
বনোয়ারির এই সব কোনো মতেই মিটিতেছে না। তাহার নিজের মধ্যে একটি পুরুষোচ্চিত প্রভুশক্তি আছে, তাহাও প্রকাশ করিতে পারিল না। তাহার প্রেমের সামগ্রীকে নানা উপকরণে ঐশ্বর্যবান করিয়া তুলিবার যে ইচ্ছা, তাহাও তার পূর্ণ হইতেছে না। এমনই করিয়াই এই ধনীর সন্তান, তাহার মান মর্যাদা, তাহার সুন্দরী স্ত্রী, তাহার ভরা যৌবন, সাধারণত লোকে যাহা কামনা করে তাহার সমস্ত লইয়াও সংসারে একদিন একটা উৎপাতের মতো হইয়া উঠিল। সুখদা মধুকৈবর্তের স্ত্রী মনোহরলালের প্রজা। সে একদিন অন্তঃপুরে আসিয়া কিরণ লেখার পা জড়াইয়া ধরিয়া কান্না জুড়িয়া দিল। ব্যাপারটা এই, বছর কয়েক পূর্বে নদীতে বেড়জাল ফেলিবার আয়োজন উপলক্ষে অন্যান্য বারের মতো জেলেরা মিলিয়া একযোগে খত লিখিয়া মনোহরলালের কাছারিতে 1000 টাকা ধার লইয়াছিল। ভালো মতো মাছ পড়িলে সুদে আসলে টাকা শোধ করিয়া দিবার কোনো অসুবিধে ঘটে না। এই জন্য উচ্চ সুদের হারে টাকা লইতে ইহারা চিন্তা মাত্র করে না। সে বৎসর তেমন মাছ পড়িল না, এবং ঘটনাক্রমে উপরি উপরি 3 বৎসর নদীর বাঁকে মাছ এত কম আসিল যে জেলেদের খরচ পোষাইল না। অধিকন্তু তাহারা ঋণের জালে বিপরীত রকম জড়াইয়া পড়িল। যে সকল জেলে ভিন্ন এলাকার, তাহাদের আর দেখা পাওয়া যায় না। কিন্তু মধুকৈবর্ত ভিটে বাড়ির প্রজা, তাহার পালাইবার জো নাই বলিয়া সমস্ত দেনার দায় তাহার উপরেই চাপিয়াছে। সর্বনাশ হইতে রক্ষা পাইবার অনুরোধ লইয়া সে কিরণের শরণাপন্ন হইয়াছে। কিরণের শাশুড়ির কাছে গিয়া কোনো ফল নাই, তাহা সকলেই জানে। কেননা নীলকণ্ঠের ব্যবস্থায় কেহ যে আঁচড়টুকু কাটিতে পারে, এ কথা তিনি কল্পনা করিতেও পারেন না। নীলকণ্ঠের প্রতি বনোয়ারির খুব একটা আক্রোশ আছে জানিয়াই মধুকৈবর্ত তাহার স্ত্রীকে কিরণের কাছে পাঠাইয়াছে। বনোয়ারি যতই রাগ এবং যতই আস্ফালন করুক, কিরণ নিশ্চয়ই জানে যে নীলকণ্ঠের কাজের উপর হস্তক্ষেপ করিবার কোনো অধিকার তাহার নাই। এই জন্য কিরণ সুখদাকে বারবার করিয়া বুঝাইবার চেষ্টা করিয়া বলিল, বাছা, কি করব বলো? জানোই তো এতে আমাদের কোনো হাত নেই। কর্তা আছেন, মধুকে বলো তাকে গিয়ে ধরুক। সে চেষ্টা তো পূর্বেই হইয়াছে। মনোহরলালের কাছে কোনো বিষয় নালিশ উঠিলেই তিনি তাহার বিচারের ভার নীলকণ্ঠের পরে অর্পণ করেন। কখনোই তাহার অন্যথা হয় না। ইহাতে বিচার প্রার্থীর বিপদ আরও বাড়িয়া ওঠে। দ্বিতীয়বার কেহ যদি তাহার কাছে আপিল করিতে চায়, তাহা হইলে কর্তা রাগিয়া আগুন হইয়া ওঠেন। বিষয় কর্মের বিরক্তি যদি তাহাকে পোহাইতে হইল, তবে বিষয় ভোগ করিয়া তাহার সুখ কি? সুখদা যখন কিরণের কাছে কান্নাকাটি করিতেছে, তখন পাশের ঘরে বসিয়া বনোয়ারি তাহার বন্দুকের চোঙে তেল মাখাইতেছিল। বনোয়ারি সব কথাই শুনিল। কিরণ করুণ কণ্ঠে যে বারবার করিয়া বলিতেছিল যে তাহার ইহার কোনো প্রতিকার করিতে অক্ষম, সেটা বনোয়ারির বুকে শেলের মতো বিঁধিল। সেদিন মাঘী পূর্ণিমা ফাল্গুনের আরম্ভে আসিয়া পড়িয়াছে। দিনের বেলাকার গুমুট ভাঙিয়া সন্ধ্যাবেলায় হঠাৎ একটা পাগল হাওয়া মাতিয়া উঠিল। কোকিল তো ডাকিয়া ডাকিয়া অস্থির। বারবার এক সুরের আঘাতে সে কোথাকার কোন উদাসীন্যকে বিচলিত করিবার চেষ্টা করিতেছে। আর আকাশে ফুলগন্ধের মেলা বসিয়াছে, যেন ঠেলাঠেলি ভিড়। জানলার ঠিক পাশে অন্তঃপুরের বাগান হইতে মুচুকুন্দ ফুলের গন্ধ বসন্তের আকাশে নিবিড় নেশা ধরাইয়া দিল। কিরণ সেদিন লটকানের রং করা একখানি শাড়ি এবং খোপায় বেলফুলের মালা পরিয়াছে। এই দম্পতির চিরনিয়ম অনুসারে সেদিন বনোয়ারির জন্য ফাল্গুন ঋতুযাপনের উপযোগী একখানি লটকানের রঙিন চাদর
ও বেলফুলের গোড়েমালা প্রস্তুত। রাত্রির প্রথম কাটিয়া গেল, তবু বনোয়ারির দেখা নাই। যৌবনের ভরা পেয়ালাটি আজ তাহার কাছে কিছুতেই রুচিল না। প্রেমের বৈকুণ্ঠ লোকে এত বড় কুণ্ঠা লইয়া সে প্রবেশ করিবে কেমন করিয়া? মধু কৈবর্তে দুঃখ দূর করিবার ক্ষমতা তাহার নাই, সে ক্ষমতা আছে নীলকণ্ঠের। এমন কাপুরুষের কণ্ঠে পড়াইবার জন্য মালাকে গাঁথিয়াছে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।